আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন বা এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করে যাক। একটু দ্রুত বলবো কারণ অনেকগুলি এমসিকিউ আজকে আলোচনা করব। গঠন এবং উপস্থাপনার ভিত্তিতে ওয়েব পেজ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা ডায়নামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজের ডেটা পরিবর্তন করা যায় না, ডায়নামিক ওয়েব পেজের ডেটা পরিবর্তনশীল। পরের প্রশ্ন, কোন ধরনের ওয়েব পেজ এর ডেটার মান পরিবর্তন করা যায় না? স্ট্যাটিকের মান পরিবর্তন করা যায় না। কোন ধরনের ওয়েব পেজের পরিবর্তন করা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না? ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না কোন ধরনের ওয়েব পেজ ওপেন করার জন্য, তাই না? এই লোকাল ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজ আমরা ওপেন করতে হলে ইন্টারনেট সংযোগ না থাকলেও হয়, কারণ আমাদের কম্পিউটারে যদি ওয়েবসাইট তৈরি করা থাকে তা যখন তখন আমি ওপেন করতে পারবো কম্পিউটার ডিরেক্টরিতে থাকলে। তাই লোকাল ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগ না হলেও হয়। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ 4 প্রকার, যথাক্রমে এই যে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, নেটওয়ার্ক সাইট স্ট্রাকচার এবং হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিডটা হচ্ছে একাধিকের মিশ্রণ। এই যে স্ট্রাকচার, কাঠামো 4 প্রকার। কাঠামো 4 প্রকার। কোন ওয়েবসাইটের কাঠামোতে যেকোনো ওয়েব পেজ থেকে যেকোনো ওয়েব পেজে যাওয়া যায়? নেটওয়ার্ক বা ওয়েব পেজ, নেটওয়ার্ক ওয়েব পেজ। এখানে যেকোনো ওয়েব পেজ থেকে যেকোনো ওয়েব পেজে যাওয়া যায়। ওই অনেকটা ওই যে এর মতো, ওই যে ম্যাশ টোপোলজির মতো, অনেকটা ম্যাশ টোপোলজির মতো। 2 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি না টপোলজি। ওয়েব পেজ তৈরিতে নিম্নের কোন ভাষা ব্যবহার করা হয়? HTML। HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হলো কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা যায়। পরের প্রশ্ন, HTML কি একটু দেখি। HTML মূলত এই ওয়েব পেজ তৈরি করার জন্য কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। 1990 সালে টিম বার্নার্স-লি HTML ভাষা আবিষ্কার করেন। 1990 সালে টিম বার্নার্স-লি আরো কিছু আবিষ্কার করেন। এই যে www আবিষ্কার করেন তিনি। তারপরে HTTP আবিষ্কার করেন 1989 সালে। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP আবিষ্কার করেছেন। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আবিষ্কার করেছেন এবং HTML আবিষ্কার করেছেন ইনি, টিম বার্নার্স-লি। HTML এর উদ্ভাবক টিম বার্নার্স-লি, এই যে তিনি আবিষ্কার করেন 1990 সালে HTML আবিষ্কার করেন। তো আমি প্রশ্ন পড়ছি আর সঠিক উত্তরটা বলছি সময় সেভ করার জন্য, কারণ 100টি প্রশ্ন আলোচনা করবো, অনেক সময় লাগবে, সেই জন্য সময় সেভ করার জন্য একটু দ্রুত বলছি। www এটা আমরা সবাই পারি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখানে ওই ওয়াইডটা আগে আছে তা হবে না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মনে রাখবো এটা। কত সালে www আবিষ্কার হয়? 1989 সালে। আর HTML আবিষ্কার হয় 1990 সালে। প্রতিটি ওয়েবসাইটের ঠিকানার শুরুতে কি থাকে? HTTPS থাকে। এই যে আমি ঠিকানা লিখলাম, HTTP প্রোটোকল থাকে প্রথমে। প্রত্যেকটা আমি ওয়েবসাইটে একটা লিখতে গেলেই অ্যাড্রেস বারে অটোমেটিক HTTP চলে আসে। HTTP এর পূর্ণরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সহজ, তাই দ্রুত বললাম। HTML ট্যাগের চিহ্ন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। HTML এ আমরা এই যে HTML শুরুতে এটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং ওপেনিং ক্লোজিং লেখার সময় ক্লোজিং এ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, এই স্ল্যাশ ব্যবহার করা হয়, এই প্রতীক ব্যবহার করা হয় HTML ট্যাগ লেখার জন্য। HTML এডিটর সফটওয়্যার নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিম ওয়েভার, এগুলো হচ্ছে HTML কোড লেখার জন্য সফটওয়্যার। ABC তে ক্লিক করলে কোন ওয়েবসাইটে এই গুগলের এই ঠিকানায় প্রবেশ করবে, তাহলে কোন ট্যাগটা ব্যবহার করতে হবে? তার মানে লিংক এর জন্য এই ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগ লিংক তৈরি করতে ব্যবহার করতে হয়। যেমন আমরা এখানে এই ঠিকানাটা লিখবো, তার আগে এই অ্যাট্রিবিউট হিসেবে href লিখবো, তাহলে আমাদের গঠনটা হবে a ট্যাগ href সমান এই ঠিকানা, তারপরে লাস্টে a ট্যাগ ক্লোজ, আর এই ABC টা মাঝখানে লিখবো কন্টেন্ট হিসেবে। তার ABC তে ক্লিক করলে আমরা এই ঠিকানায় প্রবেশ করতে পারবো। যেটি এই লিংক তৈরি করতে হবে, হাইপার লিংক তৈরি করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ।
হেডিং ট্যাগ কয়টি? 6টি। H1 থেকে H6, H1 থেকে H6 6 ধরনের হেডিং আছে। H1 এর সবচেয়ে বড় হেডিং হয়, H6 এর সবচেয়ে ছোট হেডিং হয়। H1 কিন্তু বড়, H6 টা ছোট। হেডিং সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। সবচেয়ে বড় 6 1, সবচেয়ে ছোট H6, এটা সবচেয়ে বড় H1, সবচেয়ে ছোট হেডিং H6। 1 বড়, H সবচেয়ে ছোট। কোন ট্যাগ এ সবচেয়ে বড় হেডিং প্রকাশ করে? H1। এটা সহজ ছিল। এই যে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। এই যে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? এই আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়, ইউ ট্যাগ। যেমন আমি এই লেখাটার দুই পাশে ইউ লিখলাম, ইউ ওপেন ইউ ক্লোজ, মাঝখানে এটা লিখেছি না? এখন এটার আউটপুট যদি দেখতে চাই তাহলে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন হবে। ইন্টারনেটে ওয়েব পেজ সমূহ ব্রাউজ করার জন্য কি ব্যবহার করা হয়? কোন প্রোটোকল দরকার হয়? HTTP। ওয়েব পেজে ব্রাউজ করার জন্য HTTP ব্যবহার করতে হয়, যেটা প্রোটোকল বলে, HTTPS কে প্রোটোকল বলে। নিচে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কোনটিতে সঠিকভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? এই যে এটা সঠিক হয়েছে, এইটা টেবিল বর্ডার সমান 1, এটা সঠিক। অন্যগুলি ভুল আছে, কিন্তু আমরা যারা টেবিল ট্যাগ ব্যবহার করা শিখেছি এটা সঠিক, আর অন্যগুলি ভুল আছে। নিয়ম হচ্ছে প্রথমে আমরা ট্যাগ লিখবো, তারপরে অ্যাট্রিবিউটের নেম, বর্ডার অ্যাট্রিবিউটের নাম লিখবো, সমান দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু লিখবো, 1 ভ্যালু হবে। আর অন্যগুলি ভুল আছে। আমরা যারা টেবিল তৈরি করেছি তারা জানি যে টেবিল বর্ডার সমান 1 আমরা লিখে থাকি, তাই না? HTML এর লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। নতুন লাইন তৈরি করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। যেমন আমি এখানে লিখলাম আই লাভ মাই, বিআর লিখলাম, কান্ট্রি লিখলাম, তাহলে আই লাভটা উপরে, আই লাভ মাইটা উপরে থাকবে, কান্ট্রিটা নিচে আসবে। যে আউটপুট দেখি, এই যে এটার আউটপুট হবে এরকম, এটুকু উপরে থাকবে, বিআর এর পরে যেটা লিখেছে এটা নিচে থাকবে। নিচের কোনটা HTML এর ফাঁকা ট্যাগ? এমটি ট্যাগ। ফাঁকা ট্যাগ হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ হচ্ছে ফাঁকা ট্যাগ। এখন ফাঁকা ট্যাগ হচ্ছে যে ট্যাগের ক্লোজিং থাকে না। যেমন কয়েকটা ফাঁকা ট্যাগের উদাহরণ আমি এখানে লিখেছি, বিআর, এইচআর, লিঙ্ক, আইএমজি, বেজ, মেটা, এগুলো সব এমটি ট্যাগ। আচ্ছা, ফাঁকা ট্যাগ কাকে বলে আমরা একটু বুঝি। ফাঁকা ট্যাগ বলতে কি বুঝি? ট্যাগ তো দুই প্রকার, এই যে এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগের বাংলা হচ্ছে ফাঁকা ট্যাগ, কন্টেইনার ট্যাগের বাংলা হচ্ছে ধারক ট্যাগ। এমটি ট্যাগ কাকে বলে এটা এবার বুঝবো। একটু দ্রুত বলছি, না হলে তো 100টা প্রশ্ন আলোচনা করা কঠিন হয়ে যাবে, সময় পাবো না। যে সকল ট্যাগ শুধু ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না তাকে এমটি ট্যাগ বলে। ওপেনিং থাকে ক্লোজিং থাকে না তাকে এমটি ট্যাগ বলে। যেমন বিআর, এইচআর, লিঙ্ক, আইএনজি, বেজ, আরো আছে, তবে এমটি ট্যাগের সংখ্যা কম। আমি যদি এখানে একটি কোড লিখি, পি ওপেন পি ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, এগুলো কিন্তু কন্টেইনার ট্যাগ, ধারক ট্যাগ, মানে কি ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে। বাট বিআর লিখেছি লাইন আলাদা করার জন্য। বিআর লেখার ফলে কি হবে? এই লেখাটা উপরে থাকবে, বিআর এর পরেরটা নিচে আসবে, তাহলে বিআর এর কিন্তু ক্লোজিং নাই, খালি মাত্র একটা বিআর হচ্ছে এমটি ট্যাগ। বিআর, এইচআর, লিঙ্ক, আইএমজি, মেটা, বেজ, এগুলি এমটি ট্যাগ। এবার ধারক ট্যাগ কাকে বলে? যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ থাকে তাকে ধারক ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। যেমন এখানে আমি একটু কোড লিখলাম, এই যে HTML ওপেন HTML ক্লোজ, তাহলে এটি ধারক ট্যাগ। বডি ওপেন বডি ক্লোজ, তাহলে এটি ধারক ট্যাগ। পি ওপেন প্লি ক্লোজ, এগুলি সব ধারক ট্যাগ। বাট বিআরটা এমটি ট্যাগ, কারণ এটা ক্লোজিং নাই। এবার আসি, ভূমি সমান্তরাল লাইন তৈরি করার জন্য, এই হরাইজন্টাল রো তৈরি করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। মনে করি নিচে একটা আন্ডারলাইন করব। এই আন্ডারলাইন করার জন্য আমরা যদি জাস্ট এই লেখাটার শেষে যদি এইচআর লিখি, এইচআর এর কিন্তু ক্লোজিং নাই, তো এইচআর লিখলে যার নিচে এইচআর, যার শেষে এইচআর লিখবো ওটা দিয়ে দিলাম লম্বা দাগ হবে। এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে লম্বা দাগ নিচ দিয়ে তো আমরা ইউ ট্যাগ লিখেও দিতে পারি, কিন্তু ইউ ট্যাগ লিখলে এই লেখার সাথে দাগ থাকবে। আর যদি এইচআর লিখি তাহলে লেখার নিচ দিয়ে এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ হবে। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি HTML এর ধারক ট্যাগ? মানে কোনটি ধারক ট্যাগ না, তাই না? বিআর ট্যাগটা ধারক ট্যাগ না, অন্যগুলি ধারক ট্যাগ। বিআর ট্যাগটা ধারক ট্যাগ না, অন্যগুলি ধারক ট্যাগ। এটার ওপেনিং ক্লোজিং আছে, এগুলোর আছে, এটার ওপেনিং ক্লোজিং নাই, তাই এটি ধারক ট্যাগ না। নিচের কোনটি ওয়েব পেজ ডিজাইন? ডিজাইন মানে বিশেষ করে এই ওয়েব পেজের ডকুমেন্ট তৈরি, HTML কোড ব্যবহার করে ডকুমেন্ট তৈরিকে ওয়েব পেজের ডিজাইন বলা হয়। এখন এইটা এসছে কিন্তু ওয়েব পেজ পাবলিশিং এর ধাপ সমূহ থেকে। ওয়েব পেজ পাবলিশিং এর ধাপ সমূহ দেখি। প্রথম ধাপ ডোমেইন নেম রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ ওয়েব পেজ ডিজাইন, তৃতীয় ধাপ ওয়েব সার্ভারে হোস্টিং করা এবং চতুর্থ ধাপ সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটকে যুক্ত করা। এই যে ধাপগুলি রয়েছে, ধাপগুলির মধ্যে দ্বিতীয় ধাপটা হচ্ছে HTML কোড ব্যবহার করে ডিজাইন তৈরি করা।
পরের প্রশ্ন লক্ষ্য করি, এই যে এই ঠিকানা রয়েছে সর্বশেষ অংশটির নাম কি? .com। এটা হচ্ছে ডোমেইন প্রকৃতি, এটা ডোমেইনের প্রকৃতি বা টপ লেভেল ডোমেইন নেমও বলে। এটা হচ্ছে ডোমেইন নেম আর এটা ডোমেইনের প্রকৃতি। আচ্ছা, ডোমেইনের প্রকৃতি আরো আছে, আমরা একটু লক্ষ্য করি। এই যে এখানে আমি দেখাইলাম, .com দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, .edu দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বোঝায়, .gov দ্বারা সরকারি, .it দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বোঝায়, মিল দ্বারা সামরিক, নেট দ্বারা নেটওয়ার্ক, org দ্বারা অলাভজনক সংগঠন অব্যবসায়ী প্রতিষ্ঠান বোঝায়, বিজ দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, ইনফো দ্বারা তথ্য সংক্রান্ত বোঝায়। এই ডটের পরে যেটা লিখি শেষে, এটাকে আমাদের বলা হয় এই টপ লেভেল ডোমেইন নেম বা ডোমেইনের প্রকৃতি। এগুলো কিন্তু আমরা মনে রাখবো কোনটা কি কাজ। একটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট থাকে? 4টি অক্টেট থাকে। অক্টেট কি? অক্টেট হচ্ছে 8 বিট নিয়ে, 8টা করে বিট নিয়ে। আইপি অ্যাড্রেস দুই ধরনের, IPv4, IPv6। তো IPv4 এর এই 32 বিটের কোড, 32 বিটকে চারটা অংশে ভাগ করা হয় 8টা কোডে। এই 8 বিট নিয়ে একটা অক্টেট, এই 8 বিট নিয়ে একটা অক্টেট, এই 8 বিট নিয়ে একটা অক্টেট, এই 8 বিট নিয়ে একটা অক্টেট। তার 4টা অক্টেট আছে এবং এক একটা অক্টেট অংশে 8টা করে বিট আছে। প্রতিটি অংশ ডট দ্বারা বিভক্ত করা হয়েছে। এটা কিন্তু IPv4 এর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, আচ্ছা আইপি অ্যাড্রেস কাকে বলে দেখি। আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা, তাই না? এবং আইপি অ্যাড্রেস সংখ্যা ব্যবহার করে লেখা হয়। আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা, আবার ডোমেইন নেম ওয়েবসাইটের ঠিকানা। ডোমেইন নেম অক্ষর ব্যবহার করে লেখা হয়, আইপি অ্যাড্রেস সংখ্যা ব্যবহার করে লেখা হয়। বিষয়টি মনে রাখবো। যেমন এটা একটা আইপি অ্যাড্রেস, সংখ্যা ব্যবহার করে লেখা হয়েছে, 4টা অংশ, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করেছে। পরের প্রশ্ন, আইপি অ্যাড্রেস কত প্রকার? 2 প্রকার সাধারণত, IPv4, IPv6। আপাতত IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। 128 বিটের। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে কি বলে? HTML এলিমেন্ট বলে। HTML এলিমেন্ট বা HTML এর উপাদান বলে। এই যে লক্ষ্য করি, এই পি থেকে শুরু করে ক্লোজিং পি পর্যন্ত ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ সম্পূর্ণ অংশটাকে বলা হয় HTML এলিমেন্ট বা HTML এর উপাদান। HTML এলিমেন্ট বলে সম্পূর্ণ অংশটাকে, এটাকে পি এলিমেন্ট বলে। পি এলিমেন্ট। HTML এলিমেন্ট কি? HTML এলিমেন্ট হচ্ছে এই কিছু নিয়ম কানুন রয়েছে ওই HTML লেখার ক্ষেত্রে। ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ সম্পূর্ণ অংশ, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ সম্পূর্ণ অংশ নিয়ে যে অংশ, এটাকে HTML এলিমেন্ট বলে। সবকিছুকে নিয়ে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে HTML এলিমেন্ট বা উপাদান। পরের প্রশ্ন, ইউআরএল এর কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল এর মাধ্যমে এই ঠিকানা প্রবেশ করা হয়। ইউআরএল এর মাধ্যমে, যে আমি এখানে একটি ইউআরএল উপস্থাপন করলাম, এটা একটা ওয়েবসাইটের ঠিকানা, দ্যাট ইজ ইউআরএল। এবং ইউআরএল এর সাথে ডোমেইন নেমের মিল আছে। ডোমেইন নেম ইউআরএল এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ডোমেইন নেম ওয়েবসাইটের ঠিকানা, ইউআরএল ওয়েবসাইটের ঠিকানা, কিন্তু ইউআরএল এর মধ্যে এই প্রোটোকলও থাকে। ইউআরএল কাকে বলে লক্ষ্য করি। আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ওয়েবসাইটের ঠিকানা শনাক্ত করা হয়। ইউআরএল এর মধ্যে যেমন HTTP থেকে শুরু করে ABD পর্যন্ত সম্পূর্ণ অংশের HTTP হচ্ছে প্রোটোকল, www হচ্ছে হোস্ট নেম, ঢাকা বোর্ড এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম, লাস্টে BD দেশের নামের সাথে সংকেত থাকে দেশের নামে, এটাকে বলা হয় BD। বাংলাদেশের BD এটা কান্ট্রি কোড। তো টোটালটা কিন্তু ইউআরএল, এবং ইউআরএল এর মধ্যে এই অংশগুলি রয়েছে। HTML এর সিনট্যাক্স, লিংক সিনট্যাক্স হলো AHREF। এখানে HREF দ্বারা এ হাইপারলিংক রেফারেন্স বোঝায়। এই HREF দ্বারা এ হাইপারলিংক রেফারেন্স বোঝায়। HREF এটি একটি অ্যাট্রিবিউট যেটি লিংক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হয়েছে, এটা একটি অ্যাট্রিবিউট যার পূর্ণরূপ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। তাহলে এ হাইপারলিংক রেফারেন্স মানে হাইপারলিংকের ঠিকানা যেটা ইউআরএল, সেটা যুক্ত করা হয় HREF অ্যাট্রিবিউটের মাধ্যমে। HTML ফাইল নামের শেষে এক্সটেনশন হিসেবে কোনটি ব্যবহার করা হয়? .html, .html অথবা .htm এই নামে আমরা ফাইলে সেভ করি, যাকে এক্সটেনশন বলে HTML এর।
যেমন আমরা সি প্রোগ্রাম সেভ করার সময় কি করব, .cpp অথবা .c এই নামে কিন্তু সেভ করি সি প্রোগ্রাম। বাট HTML যে কোনো দুইটার একটা ব্যবহার করে সেভ করা যায়, কিন্তু এটা আমরা বেশি করি HTML .html। ওয়েব পেজ 100x800 পিক্সেলের ছবি যুক্ত করার জন্য কোনটি সঠিক? উইডথ সমান প্রথমটা হবে 1000, হাইট সমান 800 হবে, এটা সঠিক। অন্যগুলি ভুল আছে, পি তো থাকবে না, এটা সঠিক। আমরা যারা ওই যে ছবি যুক্ত করেছি তারা দেখেছি এটা সঠিক, অন্যগুলি ভুল। উইড হাইট ছবিতে দিতে হয়। পরের প্রশ্ন, কোনটি ওয়েব ব্রাউজার? গুগল ক্রোম। আচ্ছা, কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম আমি এখানে উপস্থাপন করলাম। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে সব ওয়েব ব্রাউজার। এখানে আরো আছে সাফারি, তাই না, সাফারি, এগুলো সব ওয়েব ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার কে কি বলা হয়? একে ব্রাউজার বলা হয়। আর ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটি বিল্ট ইন ব্রাউজার সফটওয়্যার। কারণ আমাদের এই যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি না, ইন্টারনেট এক্সপ্লোরারটা অটোমেটিক ইনস্টল হয়, এটা উইন্ডোজের সাথে থাকে, তাই একে বিল্ট ইন সফটওয়্যার বলা হয়। এবং এটি ব্রাউজার সফটওয়্যার। ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, গুগল ক্রোম, তাই না, সাফারি। ওকে, HTML ট্যাগ ড্রপ ডাউন বক্স তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? অপশন। অপশনের মাধ্যমে, অপশন ট্যাগের মাধ্যমে ড্রপ ডাউন বক্স তৈরি করা যায়। কোন অপশনটি সেটা সিলেক্ট করার মাধ্যমে। ডোমেইন নেম হলো একটি স্বতন্ত্র ঠিকানা। ওয়েবসাইটের একটি স্বতন্ত্র ঠিকানাকে ডোমেইন নেম বলে। ডোমেইন নেম ওয়েবসাইটের ঠিকানা, আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা। আইপি অ্যাড্রেস সংখ্যা ব্যবহার করে লেখা হয়, ডোমেইন নেম অক্ষর ব্যবহার করে লেখা হয়। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, নিচের কোনটি সিএসএস এর পূর্ণরূপ? ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট, ক্যাসকেডিং স্টাইল শীট, এখানে শীট স্টাইল আছে, ভুল আছে। ক্যাসকেডিং স্টাইল শীট সিএসএস এর পূর্ণরূপ। আচ্ছা, সিএসএস টা হচ্ছে ওয়েবসাইটকে সাজানোর জন্য, স্টাইল দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা হয়। আর ওয়েবসাইটের কাঠামো তৈরির জন্য HTML ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এই স্টাইল ট্যাগ, এটি কিন্তু এই সিএসএস এ ব্যবহার করা হয়। স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা এই কোন ওয়েব পেজকে বিশেষ করে স্টাইল দিতে পারি। এবং যেমন লক্ষ্য করি, HTML ওপেন, এই যে স্টাইল, মাঝখানে পি কে আমরা একটা এখানে প্রপার্টি সেট করেছি। ফলে এখানে আমি এই পি এর মধ্যে যতগুলি ভালো করে লক্ষ্য করি, এখানে 1 2 3 4টা পি লিখেছি, পি ট্যাগ 4 বার ব্যবহার করেছি। কিন্তু পি ট্যাগকে আমি কমান্ড দিয়েছি পি কালার রেড স্টাইল ট্যাগের মধ্যে। ফলে কি হচ্ছে, আউটপুট দেখার সময় যতগুলি পি লিখবো সবগুলা কালার এরকম রেড হবে। আমরা তো জানি পি ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, শুধুমাত্র অ্যালাইন অ্যাট্রিবিউট, আর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি না। আমি যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয়। আমি যদি ফন্ট ট্যাগ ব্যবহার না করি তাহলে স্টাইল ট্যাগ ব্যবহার করে এই আমরা কালার করতে পারি। এটা কিন্তু সিএসএস এর কমান্ড। তো যাই হোক, এটা একটু দেখাইলাম যে সিএসএস জিনিসটা কি। এবার কালার সম্পর্কে কিছু কথা বলবো। RGB 255 তিনটায় যদি হয়, এটি দ্বারা কোন রং নির্দেশ করে? RGB পূর্ণরূপ রেড, গ্রিন, ব্লু। কম্পিউটারের তিনটা মৌলিক রং রেড, গ্রিন, ব্লু। তো রেডে যদি 255 মানে কি হাইয়েস্ট ভ্যালু 255, জি এর 255 হাইয়েস্ট। সব তিনটা রঙে যদি হাইয়েস্ট ভ্যালু হয় তাহলে সেটি সাদা নির্দেশ করে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেমনে বুঝবো, সেজন্য আমি কিছু তথ্য এখানে উপস্থাপন করছি। RGB পূর্ণরূপ রেড, গ্রিন, ব্লু। এবং এই তিনটা রঙের ক্ষেত্রে আমি এই যে এখানে উপস্থাপন করলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য। আর এর মান যদি হাইয়েস্ট হয়, অন্যগুলি যদি শূন্য হয়, তাহলে সেটি লাল রং প্রকাশ করে। প্রথমে যদি 255 হয়, অন্য দুইটা শূন্য হলে। গ্রিনের মান যদি হাইয়েস্ট ভ্যালু হয়, অন্য দুটি শূন্য হয়, তাহলে সবুজ রং প্রকাশ করে, গ্রিন। বি এর মান যদি হাইয়েস্ট হয়, 255 হাইয়েস্ট ভ্যালু কিন্তু, ডাবল এফ এর মান, বারবার বলছি ডাবল এফ এর মান, তাহলে এটা 255 হাইয়েস্ট মানে কি, সেটি বি এর স্থলে আছে, তাহলে এটি নীল রং প্রকাশ করবে, নীল, ব্লু। আর তিনটায় যদি শূন্য হয়, তার মানে তিনটার ভ্যালু যদি 0 হয়, তাহলে সেটি কালো রং প্রকাশ করবে। কালো কিন্তু রং না, কালোর মধ্যে কোনো রং থাকে না, তাই সেটি কালো। তাহলে তিনটা শূন্য হলে কালো, আর
তিনটাই যদি হাইস্ট ভ্যালু হয় তাহলে সেটা সাদা হয়। এই পাঁচটা আমরা মনে রাখার চেষ্টা করব, এই চারটা আর ওই সাদাটা। এর বাইরে খুব কমই আছে। যেমন প্রথমে হাইস্ট ভ্যালু, তাহলে লাল রং হবে, লাল রং হবে। এই যে আমি আবার দেখাই দিলাম, লাল রং প্রথমে হাইস্ট ভ্যালু হলো। আরেকটা দেখি, আইপি অ্যাড্রেস এর IPv4 কত বিটের? 32 বিটের। এই যে 32 বিটের IPv4 কাকে বলে একটু লক্ষ্য করি। এই ক্ষেত্রে আইপিভি পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আইপিভি তে মোট 8টি করে বিট থাকে, 4টা অংশের। এই 8টা বিট নিয়ে একটা অক্টেট তৈরি হয়। 8 × 4, এই যে আমি নিচে দেখাচ্ছি, নিচে না দেখলে বুঝতে পারবে না ছেলে মেয়েরা। আচ্ছা, এই যে যেখানে দেখাইলাম, এই যে লক্ষ্য করি, আইপি অ্যাড্রেসের 1, 2, 3, 4টা অংশ। এই 4টা অংশের 8টা করে বিট বরাদ্দ, এক একটা অংশকে অক্টেট বলে। এখানে 1, 2, 3, 4, 4 8টা 32 বিটের। আইপি অ্যাড্রেসের কয়টি অক্টেট? 4টি অক্টেট। কত বিটের? 32 বিটের। একটাতে কয় বিট থাকে? একটা অক্টেটে 8 বিট থাকে। 8 বিট থাকে, তাই এটিকে অক্টেট বলা হয়। এই যে, এবং এই যে থাকে, এই প্রথম 2টা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, শেষের 2টা অক্টেটকে বলা হয় হোস্ট আইডি। IPv4 এর প্রথম 16 বিট নেটওয়ার্ক আইডি, শেষের 16 বিট হোস্ট আইডি। এটা মনে রাখবো। তাহলে আমরা এর উপরে যদি একটু আমি উদাহরণ দিই, আইপি অ্যাড্রেসের IPv4 এর প্রতিটি অংশে কতটি করে বিট থাকে? 8টি করে বিট থাকে। 8টি করে বিট থাকে। এই যেমন এই যে 8টা করে বিট, 8টা করে বিট। এবার প্রথম 2 বাইটকে কি বলে? 2 বাইট মানে 16 বিট। প্রথম 2 বাইটকে নেটওয়ার্ক আইডি বলে, শেষের 2 বাইটকে হোস্ট আইডি বলে। কিছুক্ষণ কিন্তু দেখলাম, দ্রুত বলছে সময় সেভ করার জন্য, কারণ আমি 100টি প্রশ্ন আজকে আলোচনা করবো, মাত্র 44 হয়েছে। IPv4 এর নামে শেষের 2 বাইটকে কি বলে? হোস্ট আইডি। আর প্রথম 2 বাইট বা 16 বিটকে বলে, 2 বাইটে 16 বিট, 1 বাইটে 8 বিট, এটা তো জানি। প্রথম 2 বাইটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, শেষের 2 বাইটকে বলা হয় হোস্ট আইডি। এগুলো মনে রাখবো কিন্তু। পরের প্রশ্ন, IPv6 কত বিটের? 128 বিটের। 128 বিটের 8টা ভাগে ভাগ করা হয়। এক একটা অংশে কটা করে? 16 করে বিট থাকে। IPv6 8টা অংশ, এক একটা অংশে 16 বিট থাকে। 16 বিট, 16 × 8 সমান 128 বিট। এই যে লক্ষ্য করি, IPv6 মোট 8টি অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়। প্রতিটি অংশে 16 করে বিট থাকে, তাই 16 × 8 সমান 128 বিটের। IPv6 128 বিটের, IPv4 32 বিটের। মনে রাখবে এগুলি। যেমন IPv6 ব্যবহার করে 2^128 সমান এত পরিমাণ ঠিকানা ব্যবহার করা যাবে। বিশাল সংখ্যা হবে, তাই না? বিশাল সংখ্যা হবে, 2^128 কম না। 1996 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। IPv6 কয়টি অংশে বিভক্ত? 8টি অংশে বিভক্ত। এক একটা অংশে কত বিট? 16 বিট। মোট কত বিট? 128 বিট। এই তিনটা জিনিস মনে রাখবো। আর IPv4 মোট 32 বিটের, 4টা অংশ, এক একটা অংশে 8 বিট। এই বিষয়গুলি কিন্তু মনে রাখবো। পরের প্রশ্ন, IPv6 প্রতিটি অংশে 16 বিট থাকে। 16 বিট থাকে প্রতিটি অংশে, এক একটা অংশে 16 বিট। তথ্য প্রযুক্তি পিপিলিকা কি? পিপিলিকা একটি সার্চ ইঞ্জিনের নাম। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা, তাই না? কোন পরীক্ষার জন্য প্রথম পিপিলিকা যখন সার্চ ইঞ্জিন তৈরি হলো, একটা প্রশ্ন এসেছিল, প্রাণীবাদে পিপিলিকা কি সার্চ ইঞ্জিন? উত্তর হয়েছিল, তাই না? যাই হোক, এখন তো সবাই জানে যে পিপিলিকা সার্চ ইঞ্জিন। ইন্টারনেটে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে গমন করাকে নেভিগেশন বলে। নেভিগেশন বলে, নেভিগেশন। এই যে এখানে RGB সবগুলা শূন্য হলে কি হবে? ব্ল্যাক হবে, ব্ল্যাক। এই যে আবার দেখাইলাম, আমি আবার দেখাইলাম, সবগুলা যদি 0 হয় কালো রং হবে। প্রথমটা হলে লাল, এটা গ্রিন, শেষেরটা ব্লু। সবগুলা 255 হলে সাদা, সবগুলা শূন্য হলে কালো। বিষয়টি মনে রাখবো, কিন্তু মনে না রাখলে তো সমস্যা বাবা। এই যে 50টা হয়েছে, এবার 100তম প্রশ্নটা আমরা উদ্দীপক নির্ভর। এই যেখানে বলছে নিম্নের কোনটি HTML এর ডকুমেন্টের মৌলিক ট্যাগ? মৌলিক ট্যাগ সাধারণত HTML হেড টাইটেল বডি। আমি এখানে দেখাই দিলাম মৌলিক ট্যাগ কোনগুলি, যে ট্যাগগুলি আমরা সাধারণত লিখি ওয়েবসাইট কাঠামোতে। HTML হেড টাইটেল বডি, এগুলো মৌলিক ট্যাগ। এগুলো মৌলিক ট্যাগ, অন্যগুলি মৌলিক ট্যাগ না। পরের প্রশ্ন,
নিম্নের কোনটি HTML ফরম্যাটিং ট্যাগ? এখানে যে অপশনগুলি রয়েছে এই ডেল্টা ফরম্যাটিং ট্যাগ, অন্য তিনটা মৌলিক ট্যাগ। আচ্ছা, ফরম্যাটিং ট্যাগের এখানে কিছু লিস্ট দিলাম। পি প্যারাগ্রাফ লেখার জন্য, বি বোল্ড করার জন্য, স্ট্রং বোল্ড করার জন্য, আই ইটালিক করার জন্য, ইএম ইটালিক করার জন্য, ডেল স্ট্রাইক থ্রো মাঝখানে কাটা দেওয়ার জন্য, স্ট্রাইক মাঝখানে কাটা দেওয়ার জন্য, এস এটাও মাঝখানে কাটা দেওয়ার জন্য, ইউ আন্ডারলাইন করার জন্য, বিগ এক্স ফন্ট বড় করার জন্য, স্মল এক ফন্ট ছোট করার জন্য, এসইউপি পাওয়ার দেওয়ার জন্য, এসইউবি বেস দেওয়ার জন্য, কিউ ট্যাগ কোটেশন লেখার জন্য, প্রি ট্যাগ প্রি ফরম্যাটেড আকারে প্রকাশ করার জন্য, আইএনএস ইনসার্ট আকারে লেখাকে প্রকাশ করার জন্য, মার্ক ট্যাগ লেখাকে মার্কিং করার জন্য, ব্লিঙ্ক ট্যাগ লেখাকে ব্লিঙ্কিং করার জন্য, বিআর ট্যাগ লেখা লাইন আলাদা করার জন্য, এইচআর ট্যাগ রো হরিজন্টাল রো তৈরি করার জন্য। সবগুলোর ব্যাখ্যা খুব দ্রুত বলেছি, এগুলো কিন্তু ফরম্যাটিং ট্যাগ। আরো আছে, এখানে কয়েকটা উপস্থাপন করেছি, একটু দ্রুত বলতে হচ্ছে, তাই না? তা নাহলে তো 100টা প্রশ্ন কখন আলোচনা করবো। লক্ষ্য করি, একটি HTML ডকুমেন্টের কাঠামোতে কয়টি অংশ থাকে? দুইটি, হেড অংশ, বডি অংশ। লক্ষ্য করি, আমি এখানে দেখাই দিলাম, এই যে দিস ইজ HTML ডকুমেন্ট, HTML শুরু HTML শেষ। প্রথমটা হচ্ছে হেড অংশ, নিচেরটা হচ্ছে বডি অংশ। বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। বডি অংশের মধ্যে যেটি লিখবো সেটি HTML ভিজিবল হয়, দেখা যায়, এগুলো মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ট্যাগটি বডি অংশ ব্যবহার করা হয়? টাইটেল না, টেবিল, টাইটেল, লিঙ্ক, মেটা, এগুলি কিন্তু হেড সেকশনে ব্যবহার করা হয়। এই যে আমি এখানে এই দুটো অংশ না, এই টাইটেল অংশের মধ্যে এগুলি সব ব্যবহার করা হয়। আর এই টেবিলটা আমরা সাধারণত বডিতে টেবিল তৈরি করি, বডি ট্যাগের মধ্যে, এটা তোমরা জানো, তাই না? ওকে, এইটা কমেন্টস লেখার জন্য, এই প্রতীকের মাঝখানে যা লিখবো সেটি কমেন্টস আকারে এই আমাদের প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, তো কমেন্টস লেখার জন্য। এবং কমেন্টসে আমরা লিখবো, যেমন এখানে আমরা লিখলাম, এইটা প্রথমে লিখলাম, এটা শেষে লিখলাম, মাঝখানে লিখলাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে কমেন্টস লিখলাম, এটা কমেন্টস লেখার প্রতীক। এই কমেন্টসটা কিন্তু আউটপুটে ভিজিবল হবে না, কারণ ব্রাউজার কমেন্টস এই প্রতীক ব্যবহার করে যেগুলো আমরা লিখবো সেটি ব্রাউজার এড়িয়ে চলে, সেটা ব্রাউজার আউটপুট আকারে দেখা যায় না। এটা ব্যাক এন্ডের কাজ, প্রোগ্রামের ভিতরে থাকবে কিন্তু দেখা যাবে না আউটপুটে। কমেন্টস যা লিখবো, কমেন্টস লেখার প্রতীক এই মাঝখানে, এখানে যে কন্টেন্ট লিখবো সেটাই কমেন্টস আকারে প্রদর্শন করবে, মানে কি ভিতরে থেকে যাবে, এটা ব্যাক এন্ডের কাজ। HTML ডকুমেন্ট নির্দেশ করার জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার? ডকুমেন্ট লেখার জন্য ডক টাইপ HTML। ডক টাইপ HTML পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। যেমন আমি এখানে একটা ট্যাগ লিখলাম, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এই HTML কোড লিখেছি, প্রথমে লিখেছি ডক টাইপ HTML, এটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দেখে ব্রাউজার বুঝতে পারবে যে এটি HTML ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে। এবং HTML5 ভার্সন প্রদর্শনের জন্য প্রথমে ডক টাইপ HTML লিখে থাকি। খুব দ্রুত বলতে হচ্ছে, না হলে তো আমি কখন আলোচনা করবো, শেষ করতে পারবো না, আবার এসে নামাজ পড়তে যেতে হবে, কিছুক্ষণ পরে আজান দিবে। প্যারাগ্রাফ প্রদর্শন করার জন্য কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়? পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করা যায়। পি ওপেন, পি ক্লোজ, মাঝখানে যেটি লিখবো সেটি প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফের মধ্যে লাইন আলাদা করার জন্য আবার বিআর ব্যবহার করতে হয়, তাই না? পি ট্যাগ একটি ব্লক লেভেল এলিমেন্ট, যেটি আলাদা ব্লক তৈরি করে ফেলে। পরের প্রশ্ন, যে কোনো টেক্সটে ইটালিক করার জন্য, একটু বাঁকা বাঁকা করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয় এবং ইএম ট্যাগ ব্যবহার করেও করা যায়। আই ওপেন, আই ক্লোজ, মাঝখানে বাংলাদেশ লিখেছি, ফলে বাংলাদেশ লেখাটা একটি স্টাইল এরকম ইটালিক আকারে প্রদর্শিত হবে, সেটি মনে রাখবো। আমি এইদিকে প্রশ্ন আর এখানে একটু ব্যাখ্যা লিখছি, তোমরা যাতে ভালো মতো বুঝতে পারো। যে কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ার দেওয়ার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করা হয়। এসইউপিএস না, কিন্তু এসইউপি সুপারস্ক্রিপ্ট ট্যাগ বলে। উদাহরণ দিই, এই যে a প্লাস b এর পরে লিখলাম 2, এখন 2 এর দুই পাশে কি লিখছি? এসইউপি। তা আউটপুট হবে কি? এই 2টা উপরে চলে যাবে, এই যে আউটপুট এরকম হবে। এই যে 2 এর দুই পাশে যে এসইউপি লিখেছিলাম তার 2টা উপরে এরকম পাওয়ার আকারে দেখাবে, সুপারস্ক্রিপ্ট আকারে দেখাবে। ওকে, নেক্সট, যে কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এসইউবি ট্যাগ। সাবস্ক্রিপ্ট মানে কি? বেজ আকারে উপস্থাপন। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এই যে আমি এখানে এ বি এর নিচে যদি 16 বেজ দিতে চাই, দিস ইজ হেক্সাডেসিমাল ভ্যালু, এই যে বেজ আকারে যদি কোনো কিছু লিখতে চাই, এটা সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে। 16 দুই পাশে যদি এসইউবি লিখি তাহলে ওটা নিচে থাকবে। 16 দুই পাশে যদি এসইউপি লিখি তাহলে পাওয়ার আকারে দেখাবে।
পাওয়ার দেওয়ার জন্য এসইউপি যেটি সুপারস্ক্রিপ্ট ট্যাগ, বেজ লেখার জন্য এসইউবি যেটি সাবস্ক্রিপ্ট ট্যাগ। পরের প্রশ্ন 48টা আছে। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হিসেবে, এটা উনি একবার বলেছিলাম আমি, ডট এইচটিএমএল লিখতে হয়। ডট এইচটিএমএল, এই যে ডট এইচটিএমএল লিখে আমরা সেভ করি, পেজ 1 ডট এইচটিএমএল লিখেছি সেভ করার সময়, ফাইলের এক্সটেনশন বলে ডটের পরের অংশকে। পরের প্রশ্ন, এইচটিএমএল ডকুমেন্টের কোন অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়? বডি অংশকে। এইচটিএমএল এর দুইটা অংশ, হেড অংশ, বডি অংশ। বডি অংশের মধ্যে যা লিখবো সেটা আউটপুট আকারে আমরা দেখতে পাবো, সেটি ভিজিবল হবে, সেজন্য বডি অংশকে এইচটিএমএল ডকুমেন্টের মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোন ট্যাগগুলো হেড সেকশনে বসে? টাইটেল, মেটা না, পি তো বসে না, এইচ তো বসে না, টেবিল তো বসে না, লাস্টেরটা হবে, লাস্টেরটা। কারণ টেবিল, এইচ, পি এগুলো কিন্তু হেড সেকশনে বসে না, এগুলো বডিতে বসে। ওয়েব পেজে টেবিল তৈরি করার জন্য নিম্নের কোনটি সঠিক? টেবিল ওপেন, টেবিল ক্লোজ, এটা সঠিক, এটা সঠিক, অন্যগুলি ভুল আছে। এই চিহ্ন ব্যবহার করা যাবে না, প্রথমে তো ওপেন, এটা ক্লোজিংটা প্রথমে লেখা যাবে না, এটা আবার ক্লোজিং না, এই ফরম্যাটটা ঠিক আছে। যেমন এই যে লক্ষ্য করি, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, সরি টেবিল ওপেন, টেবিল ক্লোজ, টেবিল ওপেন, টেবিল ক্লোজ, তার মানে কি এই ফরম্যাটটা ঠিক আছে, অন্যগুলি ভুল আছে। পরের প্রশ্নে যাই, সরি আজান দিচ্ছে, একটু স্কিপ করছি 1 মিনিট, আল্লাহ মাফ। আজান শেষ, আমরা এখন পরের প্রশ্নটা পড়ি। টেবিলে সেল তৈরি করার জন্য টিডি আর টিএইচ ব্যবহার করা হয়। টিডি আছে এখানে, তা টিডি উত্তর হবে। এই যে লক্ষ্য করি, টেবিলে সেল, যেমন আমি টিআর ওপেন, টিআর ক্লোজ, এখানে টিডি লিখেছি, টিআর ওপেন, টিআর ক্লোজ। টিআর হচ্ছে টেবিল রো, টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলের ভিতরে পাশাপাশি খোপ তৈরি করার জন্য, সেল তৈরি করার জন্য টিডি ব্যবহার করা হয়। অবশ্য প্রথম সেলটা তৈরি করার জন্য অনেক সময় আমরা হেডিং আকারে সেল যদি তৈরি করতে চাই, তাহলে সেখানে আমরা টিএইচ লিখি, তাই না? টিডি দ্বারা টেবিলের সেল তৈরি করা হয়। টিডি দ্বারা টেবিল যেইটা বোঝায়, টিডি কিন্তু টেবিল যেইটা। এই রো তৈরি করার জন্য নিম্নের কোন ট্যাগ ব্যবহার করা হয়? রো তৈরি করার জন্য টিআর, এই যে টিআর ওপেন, টিআর ক্লোজ, ফলে রো তৈরি হবে। আর টিআর এর মধ্যে যতটা খোপ তৈরি করবো ততবার টিডি। টিডি দ্বারা টেবিল যেইটা বোঝায়, টিডি দ্বারা টেবিলের সেল তৈরি করা হয়, টিআর দ্বারা টেবিলের রো তৈরি করা হয়, এগুলি মনে রাখবো। টেবিলের হেডিং তৈরি করার জন্য টিএইচ ট্যাগ, টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। যেমন এই যে লক্ষ্য করি, আমি টিআর ওপেন, টিআর ক্লোজ, টিএইচ যদি লিখি, তাহলে বাই ডিফল্ট লেখাটা বোল্ড হবে এবং হেডিং আকারে প্রদর্শন করবে। টিএইচ দ্বারা সেল তৈরি হয়, টিডি দ্বারা সেল তৈরি হয়, কিন্তু টিএইচ এর মধ্যে যেটি লিখবো সেটি হেডিং আকারে বোল্ড আকারে প্রদর্শন হবে এবং সেন্টার অ্যালাইন হবে, মাঝখানে থাকবে। আমার ওয়েবসাইটে তৈরি করার 70টা ক্লাস আছে, কিন্তু সিরিজ ক্লাস, ওখানে সব আলোচনা করেছি। সিরিজ ক্লাস এই চ্যানেলে মনে হয় আছে, তোমরা দেখে নিও। আর যদি কোনোটা ইচ্ছা হয় যে এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য কোন ট্যাগ লিখতে হবে, তোমরা আমাকে দিও, ইনশাআল্লাহ আমি তৈরি করার চেষ্টা করবো। পরের প্রশ্নগুলো লক্ষ্য করে, নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট? মানে এখানে বলছে কোনটি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট না। সেল প্যাডিং টেবিলে ব্যবহার করা হয়, বর্ডার অ্যাট্রিবিউট টেবিলে ব্যবহার করা হয়, উইড হাইট ব্যবহার করা হয়। ডিরেকশন, এটা কিন্তু মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট, মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। ডিরেকশনটা টেবিলে ব্যবহার হয় না, টেবিলে ব্যবহার হয় অন্যগুলি। আরো আছে টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট, অ্যালাইন আছে, তাই না? কিন্তু ডিরেকশন এটা মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। মার্কিউ ট্যাগ মানে কি? একদিক থেকে লেখা আর একদিকে চলমান করার জন্য এই মার্কিউ ট্যাগ ব্যবহার করতে পারি। কিছুক্ষণ পরে মার্কিউ ট্যাগ পাবো আমরা। ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ? আইএমজি ট্যাগ, ইমেজ না কিন্তু আইএমজি। এবং আইএমজি টিএমটি ট্যাগ ফাঁকা ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। কিন্তু আইএমজি কিন্তু অ্যাট্রিবিউট ধারণ করে। অ্যাট্রিবিউট না লিখলে আইএমজি ট্যাগের কোনো মূল্য নাই। যেমন এই যে এখানে আমি লিখলাম আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড লিখলাম, হাইট লিখলাম, তো দিস ইজ আইএমজি ট্যাগের গঠন, তাই না? এখানে অ্যাট্রিবিউট লিখেছি, এই একটা অ্যাট্রিবিউট, এই একটা অ্যাট্রিবিউট, এই একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট না লিখলে আইএমজি ট্যাগের কোনো মূল্য নাই, সেজন্য বলা হয় আইএমজি টিএমটি ট্যাগ ফাঁকা ট্যাগ। এবং আইএমজি অ্যাট্রিবিউটকে ধারণ করে। ছবি যুক্ত করার জন্য আইএনজি ট্যাগ ব্যবহার করা হয়, বিষয়টি মনে রাখবে। ইমেজ ট্যাগ বলে এটিকে। ওয়েব পেজের লেখা বোল্ড আকারে প্রদর্শন করার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে বোল্ড করার জন্য তো আমরা বি ট্যাগও ব্যবহার করি। হ্যাঁ, বি আর স্ট্রং দুইটার কাজ এক। বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ দুইটার কাজ এক। যেমন এই যে বি ওপেন, বি ক্লোজ, স্ট্রং ওপেন, স্ট্রং ক্লোজ,
তাহলে বিউ ব্যবহার করা যায়, স্ট্রং ব্যবহার করা যায় বোল্ড করার জন্য, বিষয়টি মনে রাখবো। এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? SREF। SRC হচ্ছে আইএনজি ট্যাগের অ্যাট্রিবিউট, বর্ডার হচ্ছে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, ডিরেকশন হচ্ছে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। SREF, এই যে SREF সমান URL লিখি, এটা লিংক তৈরি করার জন্য এ ট্যাগের অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট, এ ট্যাগের অ্যাট্রিবিউট লিংক তৈরি করার জন্য, তাই না? SREF দ্বারা হাইপারলিংক রেফারেন্স বোঝায়, তাই না? অনেক ব্যাখ্যা দিতে পারতাম কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। আইএনজি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় কোনটি? SRC। SRC অ্যাট্রিবিউট, এই যে SRC সমান ছবির নাম, SRC যদি অ্যাট্রিবিউট সমানের বাম দিকে থাকে, এই একটা অ্যাট্রিবিউট, এই একটা অ্যাট্রিবিউট, এই একটা অ্যাট্রিবিউট, এখানে খালি SRC ছিল তাই লিখেছি। পিকচার, PNG এগুলো মানে এগুলা ইমেজ ব্যবহার হয় কিন্তু এগুলো অ্যাট্রিবিউট না। এটা অ্যাট্রিবিউট অবশ্য টেবিলে ব্যবহার হয়, সেল প্যাডিং। ওয়েব পেজের ছবি অ্যানিমেটেড করে মানে চলমান করার জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়। মার্কিউ ট্যাগ বডি ওপেন বডি ক্লোজ, আমি লিখলাম ঢাকা, ঢাকা লেখাটা এদিক থেকে এদিকে চলতে থাকবে, যেমন টেলিভিশনের নিচে আমরা একদিক থেকে আরেক দিকে লেখা চলতে দেখি, স্ক্রল করে না, এটা জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করতে হয়। মার্কিউ ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, যেমন ডিরেকশন, তাই না, আরো আছে বিহেভিয়ার। এই যে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে বিহেভিয়ার আছে, আর অন্যগুলি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। বিহেভিয়ারটা হচ্ছে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। বিহেভিয়ার, এই যে ডিরেকশন, বিহেভিয়ার, এগুলো হচ্ছে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। মার্কিউ ট্যাগ মানে লেখাটা চলমান করার জন্য, মনে রাখবো। প্রি ফরম্যাটেড ট্যাগ, প্রি ফরম্যাটেড হচ্ছে প্রি ট্যাগ, প্রি ফরম্যাটেডটা হচ্ছে লেখাকে যেভাবে রাখবো ওইভাবে থাকবে। লেখার উপরে এবং নিচে যদি প্রি লিখি তাহলে ওই বেচারা লেখা ওইভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ফরম্যাট ঠিক থাকবে। যেমন লক্ষ্য করি, আমি প্রি ওপেন প্রি ক্লোজ লিখলাম, আর এখানে কি ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম, নিজের মতো সাজাইলাম, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, এখানে কি আমরা কি একটু স্পেস দিয়ে লিখেছি না? এই রকমেরই যদি আমি আউটপুট পেতে চাই, প্রথমেও লিখবো প্রি, শেষেও লিখবো প্রি, দ্যাট ইজ প্রি ফরম্যাটেড ট্যাগ। আউটপুট আমরা সেম পাবো, পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি প্রথমে পি লিখি, শেষে পি লিখি, তাহলে সব লেখাগুলো এলোমেলো হয়ে এক লাইনে হয়ে যাবে। সেজন্য প্রি ফরম্যাটেড লিখলে, প্রি ফরম্যাটেড আকারে প্রি ট্যাগ ব্যবহার করলে লেখার ফরম্যাট ঠিক থাকবে, চেঞ্জ হবে না। HTML এর কতগুলো ড্যাশের সমষ্টি, ট্যাগের সমষ্টি। HTML হলো কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি। HTML এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, যেটি টিম বার্নার্স-লি 1990 সালে আবিষ্কার করেন। কন্টিনার ধারক ট্যাগ যার ওপেনিং ক্লোজিং থাকে, তা কোনটির ওপেনিং ক্লোজিং থাকবে, তাই না? বি ট্যাগ। বি ট্যাগ বোল্ড করার ট্যাগ যার ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে, বাট লিঙ্ক ট্যাগ একটি এমটি ট্যাগ, এইচআর একটি এমটি ট্যাগ, বিআর একটি এমটি ট্যাগ, বাট এটি হচ্ছে কন্টিনার ট্যাগ। কন্টিনার ট্যাগের বৈশিষ্ট্য ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ থাকবে, ধারক ট্যাগ বলে বাংলায়, আর ইংরেজিতে কন্টিনার ট্যাগ বলে। নিম্নের কোন ট্যাগ শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে? এটা তুমি কিন্তু পারবে, আমি কয়েকবার বলেছি। আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগ শুধুমাত্র অ্যাট্রিবিউট ধারণ করে। আইএমজি এখানে একটা বিট ব্যবহার করেছে, এখানে একটা অ্যাট্রিবিউট, সমানের বাম পাশে অ্যাট্রিবিউট। আইএমজি এমটি ট্যাগ, এবং এটি অবশ্যই অ্যাট্রিবিউটকে ধারণ করবে। অ্যাট্রিবিউট না থাকলে আইএমজি ট্যাগের কোনো ভ্যালু নাই, মূল্য নাই। ওয়েব পেজের সাথে লিংক তৈরি করার জন্য নিম্নের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? লিংক তৈরি করার জন্য এ ট্যাগ, এ ট্যাগ। এত বড় ক্ষমতাশালী একটি ট্যাগ যে অন্য পেজকে যুক্ত করে দেয় এক পেজের সাথে, দ্যাট ইজ অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ ASREF সমান URL, এখানে যে ঠিকানা লিখবো ওই ঠিকানার মধ্যে ওই ঠিকানাটা এটার সাথে যুক্ত করে দেবে। এই ট্যাগ লিংক করার ট্যাগ, হাইপার লিংক করার ট্যাগ। কোনটি HTML ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্ট করে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ট্যাগের যে ডিফল্ট আউটপুট সেটাকে চেঞ্জ করে অন্য ফরম্যাটে, মানে অন্যভাবে অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখবো সেভাবে উপস্থাপন করতে পারে, সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে ওয়েব পেজকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। যেমন আমি যদি একটা অ্যাট্রিবিউটের উদাহরণ দিই, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম গ্রিন, সবুজ করতে চাই, গ্রিন করতে চাই, তাহলে আমি যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি, এই যে লক্ষ্য করি, তা আমরা সাধারণত এটা আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য, বডি ওপেন বডি ক্লোজ। মাঝখানে যা লিখবো, ব্যাকগ্রাউন্ডটা তো সাদা হয়, লেখা কালো হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যদি মনে করি না আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম গ্রিন করবো, গ্রিন, তাহলে বডিকে যদি একটা অ্যাট্রিবিউট নির্দেশনা দিই, বিজি কালার অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে গ্রিন, তাহলে টোটাল ওয়েব পেজের বডি গ্রিন হয়ে যাবে। যদি এখানে রেড লিখি তো রেড হবে,
তাহলে কি হলো, বডিকে সুনির্দিষ্ট নির্দেশনা দিলাম যে মিস্টার বডি আপনি গ্রিন হয়ে যান। এমনি বললে তো হবে না, আমাকে কোড লিখে দেখাতে হবে। সেই কোডটা হচ্ছে অ্যাট্রিবিউট লিখে এখানে ভ্যালু লিখতে হবে। এখানে বিজি কালার অ্যাট্রিবিউট নেম, আর গ্রিন হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু সবসময় ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়। অ্যাট্রিবিউটের দুইটা অংশ। HTML ট্যাগের অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? ওপেনিং ট্যাগের মধ্যে, প্রথম ট্যাগের ভিতরে, প্রথম ট্যাগের মধ্যে ওপেনিং লিখতে হবে। যেমন এই যে লক্ষ্য করি এ ওপেন এ ক্লোজ, তাই এটা তো ক্লোজিং ট্যাগ, কিন্তু আমি অ্যাট্রিবিউট লিখলাম SREF, এটা একটা অ্যাট্রিবিউট। কোথায় লিখলাম? ওপেনিং ট্যাগের সাথে লিখলাম, কিন্তু ওপেনিং ট্যাগের মধ্যে লিখেছি কিন্তু, সেজন্য বলছে প্রথম ট্যাগের মধ্যে বা ওপেনিং ট্যাগের মধ্যে, যাই বলি না কেন। এক উদ্দীপক নির্ভর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক আছে, এটার আউটপুট এখানে কোনটা হবে? এখানে কিন্তু SUB আছে, তো SUB মানে কি? সাবস্ক্রিপ্ট আকারে প্রদর্শন করবে, বেজ আকারে প্রদর্শন করবে। তাহলে এম এর পাশে বেজ আকারে 3 থাকবে। এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ সাব লেখার কারণে নিচে থাকবে, নিচে থাকবে, এম এর পরেই থাকবে, কিন্তু তাই বিটার শেষে থাকবে, এটা সঠিক। এখানেও কিন্তু বেজ আছে, কিন্তু শেষে আছে, শেষে না, এম এর সাথে থাকবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে কোনটি সঠিক আউটপুট? SUP, এম এর পরে 3 দুই পাশে SUP লিখেছি, মানে কি এম পাওয়ার 3 হবে, এটা সঠিক হবে। সুপারস্ক্রিপ্ট আকারে দেখাবে, পাওয়ার আকারে দেখা যাবে এই SUP ট্যাগ ব্যবহার করলে। পরের প্রশ্ন, এটা উদ্দীপক নির্ভর প্রশ্ন। এখানে বলছে পি ওপেন পি ক্লোজ, এখানে পি কে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। হট চিহ্ন আছে এখানে, হট চিহ্ন কি বলবে? তো হট চিহ্ন এখানে সেন্টার হতে পারে, রাইট হতে পারে, লেফট হতে পারে। অ্যালাইনের ভ্যালু হচ্ছে রাইট, লেফট, সেন্টার। এখানে সেন্টার আছে, লেফট আছে, কোনটা সঠিক হবে? এটাও সেন্টার, এটাও সেন্টার, কিন্তু এই লেফট এই দুটো ঠিক নাই, কারণ ভ্যালু লিখতে হলে ডাবল কোটের মধ্যে লিখতে হবে। তার মানে এই সেন্টারটা ঠিক, এইটা ঠিক, এটা ভুল, কারণ ডাবল কোটের মধ্যে লিখতে হবে। খেয়াল রাখতে হবে কিন্তু অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে লিখি। আমরা ডাবল কোটটাই বেশি ব্যবহার করি বইতে, তাই না? সিঙ্গেল কোটে লিখলেও হয়, কিন্তু ডাবল কোটটা বেশি ব্যবহার করা হয়। লক্ষ্য করি পরের প্রশ্ন, এই উদ্দীপকটা লক্ষ্য করি, এখানে হট চিহ্নতে কি বলবে? HTML ওপেন HTML ক্লোজ, পি ওপেন পি ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, দিস ইজ বডি হবে, বডি হবে। এখন বডি তো সবটাই বডি, তো কোনটা ঠিক? এটা কিন্তু ক্লোজ না, এটা আবার ভুল আছে, এইটা ঠিক, এটা আবার HTML ক্লোজ, এইটা ঠিক। এই ক্লোজিং বডি, ক্লোজিং ট্যাগ এইভাবে লিখি, তাই না? বডির সাথে ক্লোজিং ট্যাগ লিখি। আর মাত্র কয়েক মিনিট লাগবে, বেশি সময় হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ পড়ার আগে। নিম্নের কোডটি লক্ষ্য করি, বডি ড্যাশ সমান রেড, এটা বিজি কালার হবে, বিজি কালার সমান রেড, কালার হবে না, বিজি কালার হবে। এখানে কিন্তু সিঙ্গেল কোড ব্যবহার করেছি, সিঙ্গেল কোড ব্যবহার করা যাবে, কালার হবে, কালার হবে না, বিজি কালার হবে। বডির ব্যাকগ্রাউন্ডকে কালার করার জন্য বিজি কালার, আর বডির ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার জন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয়, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয়, বিষয়টি খেয়াল রাখবো। আর এই কালার করার জন্য বিজি কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার বোঝায়। এই হট চিহ্নতে কি বলবে? ড্যাশ সমান লেফট, পি এর সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, পি এর সাথে যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটি অ্যালাইন অ্যাট্রিবিউট। পি এর একমাত্র একটি অ্যাট্রিবিউট যার অ্যালাইন, সেটি অ্যালাইন ছাড়া অন্য কোনো অ্যাট্রিবিউট পি তে ব্যবহার হয় না, বিষয়টি খেয়াল রাখবো। বা টেবিলে অনেক রকম অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা, তাই না? টেবিল বর্ডার, উইড, হাইট, সেল প্যাডিং, সেল স্পেসিং, অনেক কিছু ব্যবহার করি। বাট পি এর অ্যালাইন হচ্ছে পি ট্যাগের অ্যাট্রিবিউট, এখানে অ্যালাইন সমান লেফট, এখানে অ্যালাইন হবে, বিষয়টি খেয়াল রাখবো। HTML এর কোনটি গঠনের সঠিক? HTML হেড বডি টাইটেল, না এই টাইটেলটা আগে আসবে, বডিটা শেষে থাকবে। HTML হেড টাইটেল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে আমি দেখাই দিলাম, এই যে আমি HTML এর কাঠামো দেখাইলাম, HTML ওপেন HTML ক্লোজ, হেড ওপেন হেড ক্লোজ, টাইটেল ওপেন টাইটেল ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ। এখন উপর থেকে যদি সাজাই HTML হেড টাইটেল বডি, HTML হেড টাইটেল বডি, এটা হচ্ছে পর্যায়, বিষয় খেয়াল রাখবো। অনেক আলোচনা করলাম আজকে। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহার হয় HTML, CSS, PHP তো ডাইনামিক করার জন্য, PHP হচ্ছে ডাইনামিক করার জন্য ব্যবহার করা হয়, আর HTML আর CSS দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে পারি। 1 আর 3 সঠিক উত্তর। স্ট্যাটিক ওয়েব পেজ এর বৈশিষ্ট্য হচ্ছে ওয়েব পেজ কন্টেন্ট অনির্দিষ্ট থাকে না, অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট থাকে, ফিক্সড থাকে, দ্যাট ইজ স্ট্যাটিক থাকে। তাহলে এইটা উত্তর হবে। দ্রুত লোড হয়, স্ট্যাটিক ওয়েব পেজ খুব দ্রুত লোড হয়, কারণ পরিবর্তন করতে হয় না, যা আছে বেচারা তাই দেখায়।
সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু। মোজিলাটা হচ্ছে ওয়েব ব্রাউজার, নট সার্চ ইঞ্জিন। এই দুটা সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, এগুলা সার্চ ইঞ্জিন। একাত্তিন উত্তর। আর এখনো 9টা আছে, লক্ষ্য করি। ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, সাফারি। ইউটিউব ওয়েব ব্রাউজার না, এটা হচ্ছে ওয়েবসাইট একটা। তাহলে 1-2 উত্তর। গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, সাফারি, এগুলি হচ্ছে এই ওয়েব ব্রাউজার সফটওয়্যার। ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সময় পাচ্ছি না। একটু ওয়েবসাইটের অংশ হলো সার্ভার আর ক্লায়েন্ট, ডকুমেন্ট না। সার্ভার আর ক্লায়েন্ট এই দুটো ওয়েবসাইটের অংশ। ওয়েবসাইটের সাথে সার্ভারের সম্পর্ক আর ক্লায়েন্টের সম্পর্ক, এই দুইজন হলে ওয়েবসাইট চলে, ডকুমেন্ট না। ইউআরএল এর অংশ হলো প্রোটোকল নেম, হোস্ট নেম না, ডিরেক্টরি নেমটা না, এই দুইটা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডাইরেক্টরি নেমটা কি? ডাইরেক্টরি নেম হচ্ছে আমার কম্পিউটারের যে ড্রাইভ। কম্পিউটারের ড্রাইভ তো আমার ইউআরএল এর সাথে সম্পর্ক না, আমি তো মোবাইল থেকেও আমি ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস যুক্ত, সার্ভার আর আমি হলাম হোস্ট। আমি হলাম কি হোস্ট নেম আর প্রোটোকল, এই দুটো দরকার, ডাইরেক্টরি নেম দরকার নেই। 95-96 উদ্দীপক নির্ভর পড়ে গেলাম, সময় লাগবে। কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি লোডিং হওয়ার পরেও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। পরিবর্তন হচ্ছে না মানে স্ট্যাটিক ওয়েব পেজ। এই সমস্যার সমাধানের জন্য তিনি তাকে কয়েকটি ভাষা পরামর্শ দিলেন, মানে ডাইনামিক করতে হবে। তো প্রশ্নটি তৈরিকৃত কোন ধরনের? স্ট্যাটিক বলে তো বেচারা পরিবর্তন করতে পারতেছে না, নট পরিবর্তনশীল, ফিক্সড। পরবর্তী প্রশ্ন, ওয়েব পেজের সমস্যার সমাধানের জন্য উপযোগী ভাষা হলো, পেজটাকে ডাইনামিক করতে হবে। ASP লাগবে, PHP লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, বেচারা সবগুলাই লাগবে। ডাইনামিক করতে হলে CSS লাগবে, HTML লাগবে, এগুলিও লাগবে। এমনি ডাইনামিক হবে না, তাই না? ডাইনামিক করতে হলে অনেক ভাষা লাগবে। ওয়েব পেজ দেখার জন্য আবশ্যক ওয়েব ব্রাউজার আর ইন্টারনেট ও সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এই সবগুলাই ঠিক। সার্চ ইঞ্জিন দরকার হয়, ওয়েব ব্রাউজার দরকার হয়, ইন্টারনেট দরকার হয়, সবই দরকার হয়। সার্চ করবো না আমি, সার্চ ইঞ্জিন। 98-99 প্রশ্ন, প্রায় শেষের দিকে। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েব পেজ তৈরি করলো, যেখানে পেজগুলো পরস্পর বহু স্তরে বিন্যস্ত। মানে কি? শাখা প্রশাখার ন্যায় বিস্তার, একটার পর আর একটা স্তর থাকবে, তার মানে শাখা প্রশাখার ন্যায় বিস্তার লাভ করেছে। এটি হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের কাজ হচ্ছে শাখা প্রশাখার মাধ্যমে স্তরে বিন্যস্ত থাকে, যেটি ট্রি টপোলজির মতো। পরবর্তীতে ওয়েব পেজটি ইন্টারনেট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। আচ্ছা, এটা হলো কোন স্ট্রাকচার। এখন আমরা পরের প্রশ্নে যাই। গৃহীত পদক্ষেপগুলো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। সমান দরকার নেই তো, ওয়েব পেজের সমান করা, ওয়েব পেজ সমান করার দরকার নেই তো। 1 আর 3 সঠিক উত্তর। একটা যদি না হয় তাহলে আর 2টা সঠিক। এই প্রশ্ন আমরা যখন উত্তর দিই না, 3টার মধ্যে একটা যদি বুঝতে পারি হবে না, তার বাকি 2টা ঠিক। অনেক সহজ, কিন্তু এই ধরনের প্রশ্ন তো দেওয়া সহজ। শেষ ভালো যার, সব ভালো তার। আজকের আলোচনা শেষ পর্যন্ত 1 লাইন নিচে নামানোর জন্য তোমরা সবাই পারবে। কুমিল্লা বোর্ডে 24 এসেছে, সবাই পারবে। এটা লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, সবাই পারবে। বিয়ার ট্যাগ লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়। শেষ ভালো যার, সব ভালো তার, শেষেরটা আমরা বুঝতে পেরেছি। অন্যগুলো তোমরা বারবার দেখলে বুঝতে পারবে।